সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বাড়িতে বসে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ নিশ্চয়। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুরাইয়া খানম, সহকারী শিক্ষিকা বাংলা, সালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। আমার আজকের পাঠদানের বিষয় বাংলা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের প্রকৃতির রূপ বৈচিত্র্যের ছবি দেখতে পাচ্ছ, তাই না? প্রাকৃতিক সৌন্দর্যের আধার আমাদের এই বাংলাদেশ। এদেশের প্রকৃতি এদেশের মানুষকে করেছে ভাবুক, আবেগপ্রবণ। কবিরা এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লিখেছেন, গায়কেরা গান গেয়েছেন। আজকে আমি তোমাদের সাথে এমন একটি কবিতা নিয়ে আলোচনা করব, যে কবিতায় বাংলার রূপ রঙের বৈচিত্র্য প্রকাশের পাশাপাশি কবি তার প্রিয় মাতৃভূমি এদেশকে ভালোবেসে মৃত্যুর পরেও বারবার বিভিন্ন রূপে এদেশে ফিরে আসার বাসনা ব্যক্ত করেছেন। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদের কোন কবিতার কথা বলছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ে আবার আসিব ফিরে কবিতাটি। কবিতাটি আমাদের জন্য লিখেছেন জীবনানন্দ দাশ। তোমরা তোমাদের বইয়ের 113 নাম্বার পৃষ্ঠা খুলো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি জীবনানন্দ দাশ সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের সবুজ প্রকৃতির রূপ বৈচিত্র্য সম্পর্কে বলতে পারবে, স্বদেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মমত্ববোধের জাগরণ ঘটবে। শিক্ষার্থীরা, এবার এসো কবি পরিচিতি সম্পর্কে আমরা জানব। কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতার নাম কুসুম কুমারী দাশ। মাতা কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। কবি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবনের শুরু হয় এবং তিনি বিভিন্ন সময়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামজোস কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ, বরিশা কলেজ ও হাওড়া কলেজে অধ্যাপনা করেন। এক সময় তিনি সাংবাদিকতার পেশাও অবলম্বন করেছিলেন। শিক্ষার্থীরা, জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বৈচিত্র্য প্রকাশ ঘটেছে। অনেক অজানা গাছ, পশু পাখি ও লতা পাতা তার কবিতায় নতুন পরিচয়ে ধরা পড়েছে। কবি ছিলেন প্রকৃতি প্রেমিক। প্রকৃতি থেকে তার কবিতার রূপ রস সংগ্রহ করেছেন। তার রচিত গ্রন্থ হচ্ছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা কাল বেলা, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি। কবিতা ছাড়াও কবি গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। কবি 1954 সালের 22 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, এবার চলো আমরা আবার আসিব ফিরে কবিতাটির আবৃত্তি শুনব। আবার আসিব ফিরে ধানেশ্বরী তীরে তীরে।
এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জালে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে মেরে, দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের মুখে। শিক্ষার্থীরা, এবার কিছু শব্দার্থ আমরা জেনে নিই। ধানসিঁড়ি। ধানসিঁড়ি ঝালকাঠি জেলার একটি নদীর নাম। এখন নদীটি মরে গেছে। কবি তার কবিতায় এই নদীটির নাম ব্যবহার করেছেন। শঙ্খচিল। শঙ্খচিল হচ্ছে এক ধরনের সাদা চিল। নবান্ন। নতুন ধান কাটার পর আমাদের দেশে এই উৎসব হয়। এই উৎসবে দুধ, গুড়, নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। কার্তিকের নবান্নের দেশে বলতে কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন। নবান্ন অর্থ নতুন ভাত। কার্তিক মাসে ঘরে নতুন ধান তুলে কৃষকেরা নবান্ন উৎসবে মেতে ওঠে। ঘুঙুর। ঘুঙুর শব্দের অর্থ হচ্ছে নূপুর, পায়ের অলংকার। জলাঙ্গি শব্দের অর্থ, কবি এখানে নদীকে জলাঙ্গি নামে অভিহিত করেছেন, অর্থাৎ জল যার অঙ্গে। নদীমাতৃক বাংলাদেশকে কবি জলাঙ্গির ঢেউ ভেজা বাংলা বলেছেন। ডাঙা। ডাঙা শব্দের অর্থ হচ্ছে শুকনো জায়গা, স্থলভূমি। সুদর্শন শব্দের অর্থ এক ধরনের গুবরে পোকা। লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা শব্দটির অর্থ হচ্ছে সুলক্ষণযুক্ত পেঁচা। রূপসা খুলনা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদীর নাম। এই নামে ঝালকাঠি জেলায়ও একটি ছোট নদী আছে। ডিঙা। ডিঙা শব্দের অর্থ হচ্ছে ছোট নৌকা। নিড়ে। নিড়ে শব্দের অর্থ পাখির বাসায়। ধবল। ধবল শব্দের অর্থ সাদা। আবার আসিব ফিরে কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি নিজের দেশকে খুবই ভালোবাসেন। প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন, যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে
যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে, তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। শিক্ষার্থীরা, চলো এবার আমরা আবার আসিব ফিরে কবিতাটি একটু ব্যাখ্যা করে পড়ব। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সাংকোচিল শালিকের বেশে। এখানে কবি অপরূপ এই বাংলাকে খুব ভালোবাসেন। ধানসিঁড়ি নদীটিও তার খুব প্রিয়। মৃত্যুর পরও তিনি এদেশের সৌন্দর্য ভুলতে পারবেন না। তাই মায়ার ভালোবাসার টানে তিনি ধানসিঁড়ি নদীর তীরে এই বাংলায় আবার ফিরে আসবেন। এর পরের লাইনে দেখো, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে। পরের জন্মে হয়তো মানুষ হয়ে কবি ফিরে আসতে পারবেন না, তবে সংকোচিল বা শালিক হয়ে ফিরে আসবেন, কারণ সংকোচিল শালিক এই বাংলারই পাখি। এর পরের লাইনেই দেখি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। ভোরবেলার শান্ত স্নিগ্ধ পরিবেশ অতি মনোরম। সাধারণত ভোরবেলা কাকই প্রথমে ডেকে ওঠে এই বাংলায়। কার্তিক মাসে নবান্ন উৎসবে মেতে ওঠে কৃষকেরা। কবি ভোরের কাক হয়ে নবান্ন উৎসব মুখর এদেশে ফিরে আসতে চান। এরপরে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। কার্তিক মাসের শেষ থেকে এদেশের গ্রাম অঞ্চলে বেশ কুয়াশা পড়ে। কবি কুয়াশায় ভেসে ভেসে বাংলার কাঁঠাল গাছের ছায়ায় আশ্রয় নিতে চান। এর পরের লাইনে, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কবি হাঁস হয়ে জলে ভেসে আসবেন। হাঁস হয়ে বাংলায় ফিরে এলে তার লাল পায়ে কোনো কিশোরীর দেয়া ঘুঙুর থাকবে। ঘুঙুর শব্দের অর্থ পায়ের অলংকার, অর্থাৎ নূপুর। এর পরের লাইনে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, বলতে কবি জলে ভেসে থাকে কলমি লতা, তার সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকে বেগুনি রঙের কলমি ফুল। কলমির হালকা গন্ধ ভরা জলে ভেসে ভেসে কবি হাঁস হয়ে সারাদিন কাটিয়ে দেবেন। এর পরের পেরায় দেখো, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ঢালে। কবি সুদর্শন হয়ে বাংলায় ফিরে আসবেন। সন্ধ্যার বাতাসে উড়ে বেড়ানো গুবরে পোকার সৌন্দর্য কবিকে আকৃষ্ট করে বাংলায় ফিরে আসতে। এর পরের লাইনে দেখি, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ঢালে। কবি লক্ষ্মী পেঁচার রূপ নিয়েও ফিরে আসতে পারেন তার প্রিয় বাংলায়। শিমুলের ঢালে বসে কবি লক্ষ্মী পেঁচা হয়ে বাংলাকে মঙ্গলের কোনো বার্তা শোনাবেন। পরের লাইনে দেখো, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। কবি দুরন্ত শিশু হয়ে বাংলায় ফিরে আসতে চান। তিনি উঠানের ঘাসের উপর বসে খেলা করবেন, আর খেলতে খেলতেই খইয়ের ধান ছড়িয়ে দেবেন উঠানের ঘাসে। এর পরের লাইনে আমরা দেখি, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। কবি হয়তো বাংলায় ফিরে আসবেন এক কিশোর হয়ে। সাদা ছেঁড়া পাল তুলে তিনি ডিঙা বাইবেন রূপসার ঘোলা জলে। বাংলার এই চিরচেনা দৃশ্যের মধ্যেই কবি নিজেকে দেখতে ভালোবাসেন চিরকাল। পরের লাইনে দেখো, রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক
আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। সন্ধ্যার দিকে ডুবন্ত সূর্যের রঙিন আলোয় আকাশে ছড়ানো মেঘগুলো রঙিন হয়ে যায়, আর সেই রাঙা মেঘ সাঁতরে অন্ধকারে নিড়ে ফেরে সাদা বকের দল। কবি নিজেকে সেই সাদা বক কল্পনা করে বাংলায় ফিরে আসতে চান। এরপরের লাইনে দেখি, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। বাংলার এসব অপরূপ প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কবিকে খুঁজে পাওয়া যাবে। মৃত্যুর পর আবার ফিরে এসে কবি এইসবের মাঝেই নিজের অস্তিত্ব ফিরে পেতে চান। শিক্ষার্থীরা, এই কবিতায় আমরা দেখতে পাই কবি তার মাতৃভূমি বাংলাকে খুব ভালোবাসেন। তিনি তাই এদেশে বিভিন্ন রূপে ফিরে আসতে চান। তিনি জানেন একদিন তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে তিনি মনে করেন তার সাথে এই বাংলার মমতার বাঁধন ছিন্ন হবে না। তাই তিনি হয়তো মানুষ হয়ে আসবেন না, তিনি শঙ্খচিল বা শালিকের বেশে দেশে আসবেন। তিনি কার্তিকের এই নবান্নের দেশে আসবেন ভোরের কাক হয়ে। আবার তিনি হাঁস হয়ে কলমির গন্ধভরা ঝলে সারাদিন ভেসে ভেসে কাটাবেন। লক্ষ্মী পেঁচা হয়ে শিমুলের ঢালে বসে ডাকবেন। যখন রাঙা মেঘ সাতটায় সাদা বক নিড়ে ফিরে আসবে, এদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। কবি তার দেশকে এতই ভালোবাসেন যে কবি বিভিন্ন রূপে দেশে আবার ফিরে আসতে চান। এতক্ষণে তোমরা কবিতাটি নিশ্চয় বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর বলি। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আবার আসিব ফিরে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এতক্ষণে তোমরা নিশ্চয় জেনে গেছ প্রশ্নটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, জলাঙ্গি অর্থ কি? জলাঙ্গি শব্দের অর্থ তাও আমরা শব্দার্থে জেনেছি জলাঙ্গি শব্দের অর্থ। 3 নাম্বার হচ্ছে, আবার আসিব ফিরে কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে? এই কবিতায় শুধুমাত্র একটি মাসের উল্লেখ রয়েছে, বাংলা। সেটি কোন মাসের উল্লেখ আমরা এতক্ষণে জেনেছি। বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে? এটাও আমরা কবিতার লাইনে পেয়েছি। তাহলে 1 নাম্বার প্রশ্নে আমরা যাই। আবার আসিব ফিরে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা আমরা পেয়েছি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। 2 নাম্বার প্রশ্ন, জলাঙ্গি শব্দের অর্থ কি? এটাও আমরা শব্দার্থে পেয়েছি, জল যার অঙ্গে। কবি এখানে নদীকে জলাঙ্গি নামে অভিহিত করেছেন। 3 নাম্বার প্রশ্নে দেখো, আবার আসিব ফিরে কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে? এখানে কার্তিক মাসের উল্লেখ রয়েছে, যে মাসে নবান্ন উৎসব হয় দেশে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে? সবুজ প্রকৃতি ঘেরা বিষণ্ণ বাংলাদেশকে বোঝানো হয়েছে সবুজ করুণ ডাঙা বলতে। শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার তোমরা বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আবার আসিব ফিরে কবিতায় কবি কেন তার জন্মভূমি বাংলায় মৃত্যুর পরেও ফিরে আসতে চান? আবার বলছি প্রশ্নটি, আবার আসিব ফিরে কবিতায় কবি কেন তার জন্মভূমি বাংলায় মৃত্যুর পরেও ফিরে আসতে চান? এবার 2 নম্বর প্রশ্ন লিখো, আবার আসিব ফিরে কবিতায় প্রকৃতি প্রেম ও স্বদেশ প্রেমের সংমিশ্রণ ঘটেছে, বিশ্লেষণ করো। আমি আবার বলছি, আবার আসিব ফিরে কবিতায় প্রকৃতি প্রেম ও স্বদেশ প্রেমের সংমিশ্রণ ঘটেছে,
বিশ্লেষণ করো। প্রশ্ন দুটি তোমরা লিখে নাও। আজ এই পর্যন্ত। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পাঠ। সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।